আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নতুন সরকার এসেছে। গত এই মাসের 12 তারিখে নির্বাচন হয়ে গেছে। তারপর কয়েকদিনের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছেন, সরকারের দায়িত্ব হস্তান্তর হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। কিন্তু আমাদের উপদেষ্টা যারা ছিলেন, এদের মধ্যে অনেকেই অফিস ছেড়েছেন কিন্তু বাসা ছাড়েননি। মানে তারা যে বাসায় ছিলেন, তারা সেই বাসাটা এখনও দখল করে রেখেছেন। কেন ছাড়েননি? এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের যে গণপূর্ত যে বিভাগ আছে, তারা তো এই বাসাগুলি বরাদ্দ দেয়। তারা উপদেষ্টাদেরকে বলেছেন যে আপনারা বাসাটা তাড়াতাড়ি ছেড়ে দেন, কারণ আমাদের নতুন যারা মন্ত্রী হয়েছেন তাদেরকে এই বাসাগুলি বরাদ্দ দিতে হবে। এবং বরাদ্দ দিতে গেলে তো একটু ঝাড়পুছ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, একটু টুকটাক রিপেয়ারও করতে হবে, তাই না? কিন্তু তারা বাসা ছাড়ছেন না। এখন যদি তারা বাসা না ছাড়েন, তারা কতদিন ধরে রাখতে পারবেন? বলা হচ্ছে যে নিয়ম অনুযায়ী তারা 2 মাসের মতো রাখতে পারবেন। গণপূর্ত অধিদপ্তর বলেছে যে আপনি 2 মাস রাখতে পারবেন বটে, কিন্তু এই মাসটা পর্যন্ত আপনাকে ভাড়া দিতে হবে না। কারণ যেহেতু ভাঙা মাস, 12 তারিখে ইলেকশন হয়েছে, তাই না? এই ভাঙা মাস, এই জন্য তাদের ভাড়া দিতে হবে না, কিন্তু মার্চ এপ্রিল তাদেরকে ভাড়া দিতে হবে, এটা বলছে। এবং তারা কি করবেন এখন আমরা জানি না। এখন এটা নিয়ে আমার মনে 2-3টা প্রশ্ন এসেছে। দেখুন, একটা জিনিস, আমরা যখন বাসা পরিবর্তন করি, ঢাকা শহরে আমি এখনও ভাড়া বাসায় থাকি, এবং যারা বাসা পরিবর্তন করেন, এক বাসা থেকে আরেক বাসায় যান, আমি জীবনে বহুবার এরকম বাসা পরিবর্তন করেছি। আমরা কিন্তু সবসময় খেয়াল করি, অনেক সময় এরকম হয় যে 1 তারিখে বাসা চেঞ্জ করছি, তো আমি যেখানে উঠবো তারাও 1 তারিখে চেঞ্জ করবেন। একদিক দিয়ে আমরা উঠছি, আরেক দিকে একজন নামছেন, অথবা আমার বাসায় ওরকম হচ্ছে। এই যে বিষয়টা, এটা কিন্তু খুবই অস্বস্তিকর। যে কারণে আমি সবসময়, আমি এ পর্যন্ত আমার জীবনে বহুবার বাসা চেঞ্জ করেছি, কিন্তু কখনো এই ধরনের পরিস্থিতিকে আমি কখনো করিনি, আপনার পছন্দ করিনি। আমি সবসময় এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আমি যে বাসায় ভাড়া নিয়েছি, যদি আমি ভেবেছি যে আমি কদিন আগে ছেড়ে দিব, খালি বাসা পেলাম, ওরকমভাবে আগে জয়েন করতাম, এভাবে আমি এটা মেনটেন করার চেষ্টা করতাম। যে ওই দিনই গেলাম, ওই দিনই ঢুকলাম, এটা দেখতেও খুব খারাপ লাগে, অস্বস্তিকর লাগে। কিন্তু ওনারা মন্ত্রী পর্যায়ে ছিলেন, ওনারা কেন এটা করছেন আমি এটা এখনো বুঝি না। 12 তারিখে ইলেকশন হয়ে গেছে, ওনারা তো জানেন যে 12 তারিখে ইলেকশন হলে নতুন একটা সরকার আসবে, ওনাদের তো সরে যেতেই হবে। তো ওনারা কেন এতদিন বাসাটা আটকে রাখবেন? ভাবখান এরকম যে মাগনা যতদিন থাকা যায় থাকি না, এই যে মানসিকতাটা না, এটা খুবই একটা কেমন যেন আমার কাছে অসৌজন্যমূলক মানসিকতা মনে হয়। এবং শেষ পর্যন্ত গণপূর্তকে বলতে হচ্ছে যে আপনারা যদি ফেব্রুয়ারির পরেও থাকেন, তাহলে কিন্তু আপনাদেরকে ভাড়া দিতে হবে। আমার কেন যেন সন্দেহ হচ্ছে তারা হয়তো তাও থাকবে, কারণ ওই যে বড় বাসা, ওই বাসায় এত কম ভাড়ায় তো সে পাবে না কোথাও। সরকারি ভাড়ার রেটটা তো অনেক কম হয়, তাই না? ভাবেন, 18 জন উপদেষ্টা বাসা নিয়েছিলেন, সরকারি বাসা নিয়েছিলেন। 16 জন উপদেষ্টা এবং 2 জন প্রধান উপদেষ্টা ছিলেন বিশেষ সহকারী, তারাও সরকারি বাসা নিয়েছিলেন। এই 18 জনের মধ্যে 9 জন এর মধ্যে ছেড়ে দিয়েছেন, আরও 9 জন আছেন, এবং এর মধ্যে প্রধান উপদেষ্টা নিজেও আছেন। প্রধান উপদেষ্টা নিজে যমুনার বাসায় যে বাসায় থাকতেন, তিনি সে বাসায় এখনও আছেন। তিনি নাকি 28 তারিখে যাবেন, ফেব্রুয়ারি মাস পুরোটা থেকে তারপর যাবেন। তো এটা কি কোনো, ওনার নাকি বাসা ঠিকঠাক হচ্ছে, গুলশানে ওনার বাসা আছে, ওরা নাকি ঠিকঠাক হচ্ছে, তারপরে উঠবেন ওখানে। তো ওটা আপনার ঠিকঠাক একদিন করেননি কেন? আপনি কি জানতেন না আপনাকে ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়তে হবে? আপনি একদিন ঠিকঠাক রাখেননি কেন? অথবা এই যমুনায় ওঠার আগে উনি তো এক জায়গায় থাকতেন, তো সেখানে যেয়ে উঠতেন। ওনার তো আর টাকা পয়সার অভাব নাই, তো উঠলেন না কেন? এটা হলো একটা মানসিকতার ব্যাপার। এই মানসিকতার লোকগুলো আমাদের দেশটাকে 18 মাস শাসন করেছে। 18 মাস এই মানসিকতার লোক, এরকম সংকীর্ণ মানসিকতার লোক এই দেশটাকে পরিচালনা করেছিল, দায়িত্ব ছিল এদের হাতে। বুঝেন দেশ কেমন চলেছে। এটা খুবই বিব্রতকর এবং খুবই হতাশাজনক একটা ঘটনা। কিন্তু আমি মনে করি, আমি আগেও বলেছি যে উপদেষ্টাদের ব্যাপারে, যারা উপদেষ্টা ছিলেন আমাদের এখানে, তাদের ব্যাপারে খুবই সতর্কভাবে বিচার বিবেচনা করতে হবে। যারা যাচ্ছেন তাদেরকে এই যখন বাসা ছাড়বেন, কীভাবে ছাড়বেন দেখা দরকার আমি মনে করি। এবং তারপরে ওনারা যে অফিস ছেড়েছেন, অফিসটা কীভাবে ছাড়লেন সেটাও মনে হয় দেখা দরকার। অফিসটা ছেড়েছেন,
দুর্নীতি কী কী করেছেন এগুলো দেখতে হবে। ওই দিন শুনলাম যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন উনি নাকি যাওয়ার আগে আগে প্রায় 9-10 হাজার কোটি টাকার একটা কাজ কীভাবে তড়িঘড়ি করে নাকি দিয়ে গেছেন। এই ভদ্রমহিলা কিন্তু অসুস্থ, খুবই শরীরের অবস্থা খারাপ। এই উপদেষ্টা হওয়াতে লাভ একটাই হয়েছিল, উনি ওনার সিঙ্গাপুরের ট্রিটমেন্টগুলো সরকারি খরচে করতে পেরেছেন। মানে এই লোকগুলো কি জানেন, মানে গাছেরটাও খেয়েছে তলারটাও কুড়িয়েছে। যতভাবে পারা যায় এই দেশের অর্থ, সরকারি অর্থ তারা নিজেদের ভোগ বিলাসে লাগিয়েছে, অপচয় করেছে এবং চলে গেছে। ফয়েজ আহমেদ তৈয়ব সম্পর্কে তো আগেই বলেছি, উনি দেশ ছেড়ে যে বিজয় জি আবার বড় বড় ডায়লগ দিচ্ছেন যে উনি মুখ খুলে নাকি অনেকে লুঙ্গি খুলে যাবে। তো আমি একটা জিনিস বুঝি না, তিনি মুখ খুলেন না কেন? যদি কারো লুঙ্গি খোলার দরকার হয় লুঙ্গি খুলে দেন, যাতে চিনুক যে কোন লোকটা লুঙ্গি থাকা উচিত না। তো লুঙ্গি খুললেন না কেন? লুঙ্গিও খুলেন না, আবার বড় বড় ডায়লগও মারেন। তো এগুলি তো হতে যাচ্ছে। আবার এর মধ্যে দেখলাম যে ওই প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উনি দেখলাম বড় বড় কোথা দিন একটা জায়গায় দেখলাম যে মানে ডক্টর ইউনূসের মতো এত মহান ব্যক্তি, এত জ্ঞানী ব্যক্তি নাকি উনি জীবনে দেখেন নাই। তো এই জ্ঞান দিয়া এই মহান ব্যক্তি এত উনি নাকি সারাক্ষণ কাজ করতেন, এত কাজও নাকি উনি কাউকে করতে দেখেন নাই। ভালো, এগুলি সবই ভালো, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এর প্রকাশ ঘটাটা অবশ্যই ভালো। কিন্তু আমি বুঝতে পারি না যে লোকটা এত কাজ করতেন উনি দেশের জন্য করলেনটা কি এমন কাজ করলেন যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি, যেটা নিয়ে আমরা ভাবতে পারি যে বিশ্বের দরবারে আমরা একটা ভালো জায়গায় অবস্থান নিতে পেরেছি। কি কাজ সেটা? আপনারা কেউ জানেন, কেউ বুঝতে পেরেছেন? কোন সেক্টরটা দেখেন না, একটা সেক্টর দেখেন যে সেক্টরে এই লোকগুলো ভালো কিছু করতে পেরেছে। দেখেন, আমি সবসময় বলি মানুষকে বিচার করবেন বড় কাজ দিয়ে না, ছোট ছোট কাজ দিয়ে। কারণ ছোট ছোট কাজ যখন সে করে তখন সে মনে করে এটা কেউ দেখছে না এবং সে ওটা মনের আনন্দে করে, ওইটাই তার প্রকৃত বৈশিষ্ট্য, প্রকৃত তার চেহারা। এই বড় বড় মানুষগুলো সামান্য সরকারি বাসা নিয়ে যে আচরণটা করছেন, তো বুঝতেই পারেন এটাতেই বিচার করতে পারবেন আপনারা যে ওনারা আসলে বড় বড় কাজগুলি কি কোন মানসিকতা নিয়ে করেছেন, কিভাবে করেছেন। এদের নিজস্ব আত্মসম্মান জ্ঞান, এদের নিজস্ব মানে আপনার দেশের প্রতি প্রেম, অথবা অন্যের জিনিসপত্র, অন্যের আপনার এই যে টাকা পয়সা এগুলি ভোগ বিলাসিতা করা, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে তারা কিন্তু কোনো রকম ছাড় দেননি। মানে মিনিমাম মানে আপনার ভদ্রতা জ্ঞান এদের আছে কিনা আমারও মাঝে মাঝে সন্দেহ হয়। বাসা ছাড়তে চায় না ভাই, এটা কোনো কথা? যে আরও কটা দিন মাগনা থেকে যায়, যেগুলো কথা হলো বলেন, ভাবা যায়? অথচ এদেরকে আমরা কত আশা নিয়ে, কত মানে ভরসা নিয়ে দেশটাকে পরিচালনা করতে দিয়েছিলাম। ভেবেছিলাম এরা আমাদের দেশটাকে চেঞ্জ করে দিবে, ভেবেছিলাম এরা এমন একটা উদাহরণ তৈরি করবে যে উদাহরণটা আমরা পরবর্তী সময় আলোচনা করতে পারবো। অথচ কি ভাবলাম আর কি পেলাম। প্রিয় দর্শক, এখানে পর্যন্তই। মব আতঙ্কে ইউনূসের উপদেষ্টা পরিষদ সদস্যরা ছাড়তে চাইছেন না সরকারি বাড়ি। কেন এই পরিস্থিতি? দর্শক, আপনারা গত 18 মাস যাবৎ বাংলাদেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থা দেখেছেন, যেখানে কোনো আইনের শাসন ছিল না, যেটি প্রকৃতির রাজ্য হয়ে গিয়েছিল। সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে গিয়েছিল। উপদেষ্টা নামধারী কিছু লোকজন সরকারের দায়িত্বে ছিলেন, কিন্তু তারা সত্যিকার অর্থে খানিকটা ভাবলেশীন। এমনকি গণমাধ্যম, মূলধারার গণমাধ্যমে এমন খবরও এসছে যে কিছু কিছু উপদেষ্টা এই মবের সাথে সরাসরি জড়িত ছিলেন, যাতে মব হয়, যাতে সমাজে বিশৃঙ্খলা থাকে এবং যাতে দীর্ঘ সময় ক্ষমতা উপভোগ করা যায়। দেশের মানুষকে অশান্তিতে রেখে এই উপদেষ্টা পরিষদ ক্ষমতা উপভোগ করতে চেয়েছিলেন, লুটপাট করতে চেয়েছিলেন রাষ্ট্রের পয়সা। আজকে যখন তারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, এখনো সরকারি বাসভবন তারা দখল করে আছেন, কিন্তু তারাই আজকে মব আতঙ্কে আছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই যে উপদেষ্টা পরিষদ, ইউনূস এবং উপদেষ্টা পরিষদের একটি সদস্যেরও বাকি জীবন, তারা যতদিন বেঁচে থাকবেন এই বাংলাদেশে যদি থাকেন, তাদের জীবন আসলে ভালো হবে না, তাদের জীবন আসলে সুখকর হবে না। তারা পাবলিক প্লেসে গেলে গণধোলাইয়ের শিকার হতে পারেন, মবের শিকার হতে পারেন। যার দরুন অনেকে হয়তো চতুর আছেন, এই চতুররা খুব শীঘ্রই দেখবেন আগামী 2-1 মাসের মধ্যে অনেকে দেশ ত্যাগ করে চলে যাবেন, কিন্তু যারা থাকবেন তাদের পরিণতি ভয়াবহ।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় ছিল সাবেক অন্তর্বর্তী সরকারের 18 মাস। যে সরকার ক্ষমতায় এসেছিল মানবাধিকার সুরক্ষার এক বুক ভরা আশার প্রতিশ্রুতি নিয়ে, সেই সরকারের বিদায় বেলায় মানবাধিকারের চিত্রটি আজ কেমন? কেন আজ সেই সরকারের সাবেক উপদেষ্টারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত? কেন তারা সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করছেন? সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো দেশি ও বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল। অন্তর্বর্তী সরকারের 18 মাসের সার্বিক মানবাধিকার চিত্র খুব পরিষ্কার করে সাক্ষ্য দিচ্ছে যে সেই আশাবাদ বাস্তবায়ন হয়নি, বরং উল্টো চিত্র দেখা গেছে। মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির গত 4 ফেব্রুয়ারির প্রতিবেদনে এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 17 মাসে রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স, সাংবাদিক নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতার হস্তক্ষেপ, সীমান্ত হত্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ নানামুখী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচে তাদের বার্ষিক প্রতিবেদনে মব সহিংসতা, সন্ত্রাসবাদ বিরোধী আইনের ব্যবহার, রাজনৈতিক বিবেচনায় হাজারো মানুষের গ্রেপ্তার ও বিচারহীনভাবে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, গত অন্তর্বর্তী সরকারের আমলে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নামে বাহিনীগুলোর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিছুটা কমলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং হেফাজতে থাকা অবস্থায় ও নির্যাতনে 17 মাসে অসংখ্য মানুষ, শতাধিক মানুষ নিহত হয়েছেন। আরও উদ্বেগের বিষয় হলো, কারাগারে মৃত্যু হয়েছে 127 জনের, যার মধ্যে রাজনৈতিক বন্দীও রয়েছেন। অন্তর্বর্তী সরকারের আমলে মব সহিংসতা ও গণপিটুনি ছিল নাগরিক উদ্বেগের প্রধান কারণ। HRSS ও HRW উভয় সংস্থায় এই মব সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তথ্যমতে এ সময় মব সহিংসতা ও গণপিটুনির 413টি ঘটনায় 259 জন নিহত ও 313 জন আহত হয়েছেন। এই পরিসংখ্যানটি প্রমাণ করে যে দেশে আইনের শাসন, বিচার ব্যবস্থা ও পুলিশি নিয়ন্ত্রণ কতটা ভঙ্গুর অবস্থায় পৌঁছেছিল। এটি আমাদের বিচার ব্যবস্থার জন্য একটি অশনি সংকেত। এখন আসা যাক বর্তমান পরিস্থিতিতে। অবাক করার মতো বিষয় হলো যে মব সহিংসতার আতঙ্কে সাধারণ মানুষ ছিল, এখন সেই একই আতঙ্কে আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সহ শীর্ষ পদের ব্যক্তিরা। যদিও বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবুও সাবেক কয়েক উপদেষ্টা মনে করছেন তারা জনরোষের কবলে পড়তে পারেন। কেন পড়তে পারেন? কেন এই অস্থিতিশীল সরকারের অংশ হয়েছিলেন আপনারা? আপনাদের তো জবাব দিতে হবে। আপনাদের বিচারের মুখোমুখি হতে পারে। বিএনপি সরকার সেটি করবে কিনা জানি না, কিন্তু একদিন না একদিন আওয়ামী লীগ সরকার যদি কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে কিন্তু বিচার থেকে আপনারা রক্ষা পাবেন না। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছিল আওয়ামী লীগ, বিভিন্ন যুদ্ধাপরাধীদের বিচার করেছিল আওয়ামী লীগ। এই ইউনূস সরকার, ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি সদস্যের বিচার হবে একদিন। আজকে মব আতঙ্কে তারা আপাতত সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করছেন। তাদের ধারণা সরকারি বাসভবনের নিরাপত্তা বেশি, তাই সেখানে থেকে যাওয়াই নিরাপদ। তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে তাদের বেশি দিন রাখা সম্ভব নয়। চলতি মাসের মধ্যেই তাদের বাড়ি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজনে সর্বোচ্চ 1 থেকে 2 মাস সময় দেওয়া হতে পারে। তবে মার্চ বা এপ্রিল থেকে তাদের গুনতে হবে সরকার নির্ধারিত ভাড়া। এবং মার্চ বা এপ্রিল থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভিন্ন হবে। রাজনৈতিক সমীকরণ উল্টো হয়ে যাবে এবং এই উল্টো সমীকরণে, এই ভিন্ন সমীকরণে এই ইউনূস এবং ইউনূসের উপদেষ্টা পরিষদ যদি মবের শিকার হন, অবাক হবার কিছু থাকবে না। সাবেক একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ধানমন্ডি 32 নম্বরে ভবন ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, হয়রানিমূলক মামলা, মাজার ভাঙচুর, আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজি এবং কয়েকজন উপদেষ্টার দুর্নীতির কারণে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ আছে।
এই ব্যর্থতার দায় এখন তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগেও কি মজায় ছিলেন, ক্ষমতার চেয়ার যে কত মজা, এক একজনের চেহারাও পাল্টে গিয়েছিল, কিন্তু আজকে আপনারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সূত্র মতে আবাসিক পরিদপ্তরের একজন পরিচালক জানিয়েছেন, সাবেক উপদেষ্টাদের জন্য সরকারি কর্মকর্তাদের মতো কোনো নির্দিষ্ট আবাসন নীতিমালা বা পেনশন সুবিধা নাই, তাই তাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে তার গুলশানের বাসভবনে চলে যাবেন। বর্তমানে মিন্টু রোড ও হিয়ার রোডে যে বাংলো ও অ্যাপার্টমেন্টগুলো আছে সেগুলো দ্রুত মেরামত করে বর্তমান সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের জন্য প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে 21 জন মন্ত্রী প্রতিমন্ত্রী বাসভবনের জন্য আবেদন করেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের দপ্তরে এই আবেদনগুলো যাচাই বাছাই করা হচ্ছে। দর্শক, একটি সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন করে ইতিহাস। মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মাথায় নিয়ে বিদায় নেওয়াটা অত্যন্ত দুঃখজনক। সাবেক উপদেষ্টাদের এই নিরাপত্তা শঙ্কা এবং জনগণের ক্ষোভ সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এক জটিল মোড় নিয়েছে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি।